হাই স্টুডেন্টস, আশা করি আমার বাকি ভিডিওগুলো তোমরা দেখে ফেলেছো। আর তাতে করে এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো ওভারভিউ তোমাদের কাছে চলে আসছে। আমি নতুন টপিকটা শুরু করার আগে বলছি যে এই চ্যাপ্টারটাকে আমরা কি করে ইউজ করতে পারি এবং কোথায় কোথায় আমাদের কোন কোন পরীক্ষাতে এটা আসবে। আচ্ছা, এটা যদি খুবই ইম্পর্টেন্টভাবে বলি, ইউপিএসসি মেইনসের সিলেবাসে দেওয়া আছে ব্যালেন্স অফ পেমেন্ট। ইভেন প্রিলিমসেও আসে। আর আরেকটা কথা বলার যে এটা ডাব্লিউবিসিএস মেইনসেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। 2-4টে এমসিকিউ দিয়ে দেবে, তোমরা বুঝতেও পারবে না যে ওটা মানে কি ব্যালেন্স অফ পেমেন্টসেরই হচ্ছে কি যে একটা অংশ ছিল। তারপর সামনে তোমরা মিসলেনিয়াস ডাব্লিউবি মিসলেনিয়াস এক্সাম হবে, মিসলেনিয়াস অফিসার মেইনস এক্সাম হবে। ওটার প্রিলিমস আমি দিয়েছিলাম এক্সামটা, ভালো কোয়ালিটি কোয়েশ্চেন্স ছিল। তো সেই মেইনসে যখন তোমরা আনসার রাইটিং লিখবে, ওখানে তো ডেসক্রিপটিভ আনসারটা লিখতে হয়। তো তোমরা পয়েন্ট হিসেবে এক্সট্রা পয়েন্ট হিসেবে তোমরা ভ্যালু অ্যাডিশন করার জন্য তোমাদের আনসার রাইটিংয়ের জন্য এই চ্যাপ্টারের কিছু আইডিয়াস 2-3 লাইনের মধ্যে লিখে দিতে পারো। তবে কী হবে যে ধরো বাকি 10টা বাচ্চার খাতার থেকে তোমার খাতাটা একটু আলাদা হয়ে যাবে। এর জন্যে যাই কিছু পড়ো না কেন তোমরা ডিটেইলে পড়ো। আমি যেমন হচ্ছে কি যে যদিও জিও সায়েন্টিস্টের পরীক্ষাতে আমি ফাইনালি সিলেক্টেড, ইউপিএসসির একটা গ্রুপে গ্যাজেটেড অফিসারের হয়ে গেছি বলাই চলে, তো তবুও আমি কিন্তু এই চ্যাপ্টারটা আমার আগের থেকে কিন্তু পড়া ছিল না। আমি নতুন করে পড়ছি যাতে কিনা আরও বেটার কাছে করে শিখতে পারি। এবং আমার যে একটা ড্রিম, মানে ড্রিম বলবো না, ড্রিম তো জিও সায়েন্টিস্টই ছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে সেটাকে মানে কি সেখান থেকে শিফট করে অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তাতে কি না আমার আমার যে এফিসিয়েন্সি আছে, আরও যতটুকু এনার্জি আছে, সেটা যেন প্রপার ইউটিলাইজ হয় একটা সোসাইটির জন্য। তো এর জন্য আমি যথেষ্ট ডিটেইলে পড়ার চেষ্টা করছি। তো যদি তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, তবে তোমরাও আশা করি যথেষ্ট ডিটেইলড নলেজ পাবে। তোমাদের এই ডাব্লিউবিসিএস পরীক্ষা বলো, ইউপিএসসি প্রিলিমস বা মেইনস পরীক্ষা বলো না কেন, ইভেন তুমি ডাব্লিউবি মিসলেনিয়াস অফিসার্স বা এই ডাব্লিউবি এসআই, কখনো কখনো যাই না এসআই এর মেইনসের প্রশ্নটা আমি ভালো করে দেখিনি, তবে আমি মনে করি যে এটা পড়া থাকলে তোমার একটা অ্যাডভান্টেজ। কখনো দেখা গেল তোমার নলেজটাকে টেস্ট করার জন্য প্রতি 100টা প্রশ্নের মধ্যে দেখা গেল একটা ডেপথ থেকে টপিক থেকে দিয়ে দিতে পারে। যাকে আমি প্রশ্নের কোনো একটা যে প্রশ্ন করেন ওনার সাইকোলজি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো দরকার পড়ে। তো চলো আমরা এই আজকে টপিকে ফিরে আসা যাক। লাস্ট আমরা পার্ট 6 নাম্বার পর্যন্ত শেষ করেছি। আর আজকে আমরা নতুন টপিক পড়বো লোনস। আচ্ছা, তো আমরা একবার দেখে নেই কোথায় ছিলাম, আমরা কোন টপিকের মধ্যে এই লোনটা পড়ে। তো আমি বলেছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্টসের হচ্ছে কি 4টা পার্ট আমরা পড়বো এই চ্যাপ্টারে। একটা হচ্ছে কি তোমার ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কি নেট এরর্স অ্যান্ড ওমিশনস, আর লাস্ট হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আচ্ছা, এই 4টা টপিকের মধ্যে আমরা ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট শেষ করেছি। আমরা পড়ছিলাম ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট শেষ করেছি। এবার আমরা ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা পার্ট হচ্ছে লোন। আচ্ছা, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে কি আমরা বলেছিলাম 3টে পার্ট হয়। একটা হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্ট, 2 নম্বর হচ্ছে কি লোনস, আর 3 নম্বর হচ্ছে কি ব্যাঙ্কিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনস। আচ্ছা, এই 3টে টপিকের মধ্যে আমরা হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্ট শেষ করেছি, যেখানে কিনা আমরা এফডিআই পড়েছি এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট পড়েছি। আজকের টপিক থাকবে আমাদের হচ্ছে লোন। আচ্ছা, এই লোন আবার হচ্ছে কি আমরা ভালো করে বোঝার সুবিধার জন্য 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি যে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস, 2 নম্বর হচ্ছে কি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, আর হচ্ছে কি যে ট্রেড ক্রেডিট। কি বললাম, লোনের হচ্ছে কি 3টে পার্ট। একটা হচ্ছে কি এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস, 2 নম্বর হচ্ছে কি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, আর 3 নম্বর হচ্ছে কি ট্রেড ক্রেডিট। 3টেই আজকে আমরা এই টপিকের মধ্যে বলবো, খুব একটা বড় নয়, ছোট ছোট টপিক এগুলো। আচ্ছা, লোন বলতে কি আমরা যে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে, আচ্ছা আরেকটা কথা, ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে চ্যাপ্টার আলাদা একটা হয়। তো আমার এই টার্মটার দিকে ভয় পাওয়ার কিছু নেই, আপাতত শুনে রাখো। মানে ধরে নাও বন্ধন ব্যাংক হতে পারে, বা ধরো হচ্ছে ফাইন্যান্সিয়াল তোমার ফাইন্যান্স কোম্পানি হতে পারে, সেখান থেকে তুমি পয়সা লোন নিচ্ছ, এটা না। কিন্তু আমরা যে ডে টু ডে লাইফে যেসব লোন নেই ফাইন্যান্স কোম্পানি থেকে, সেখানকার কথা বলা হচ্ছে না। যে এখানে লোনস বলতে তোমার হচ্ছে কি যে একটা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর ওভারঅল বিরাট একটা ব্রডার পয়েন্ট অফ ভিউ নেওয়া হচ্ছে এখানে। গভর্নমেন্ট এবং হচ্ছে কি প্রাইভেট ফার্মস, এগুলো যেখান থেকে মানে বিদেশ থেকে যদি
সরি মানে যেখান থেকে তোমার মানে কত রকমভাবে সে ক্যাপিটালটাকে সংগ্রহ করে কারো কাছ থেকে ধার নিয়ে, সেই টপিকটা হচ্ছে কি আমরা পড়বো লোনসের উপর। আচ্ছা লোনের মধ্যে একটা পড়বে হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস। আচ্ছা এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংসের মধ্যে কি আসে যে এটা কারা কোথা থেকে নেয় সাধারণত, যদি কোনো প্রাইভেট ফার্ম বা প্রাইভেট কোম্পানি অথবা হচ্ছে কি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান যে কোনো একটা গভর্নমেন্ট আর কি বিদেশ থেকে কোনো একটা ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে লোন নেয়। আচ্ছা ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে কি যে ধরো একটা আন্তর্জাতিক বাজার মানি মার্কেট আছে, মানি মার্কেট টার্মটাও আমরা পরে ডিটেলে আলোচনা করব, যে বিদেশি কোনো একটা কোম্পানি যারা কিনা লোন প্রোভাইড করে, পয়সা ধার দেয়, বিনিময়ে তারা কিছু পয়সা মানে সুদ পায় এবং সঙ্গে আসলটাও পায় অবশ্য জায়গায়। তো যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা যে কোনো একটা দেশের গভর্নমেন্ট অথবা তার প্রাইভেট কোম্পানি বিদেশি নিজের দেশ থেকে না লোন নিয়ে বাইরের কোনো দেশের ব্যাংকের থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে যদি কোনো লোন নেয়, তো সেটা হয়ে যাবে আমাদের এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস। আচ্ছা এই লোনের হচ্ছে ম্যাচিওরিটি কত বছর মিনিমাম? হ্যাঁ তো মানে কোনো যদি কোম্পানি যদি লোন নিতে চায় বা গভর্নমেন্ট যদি লোন নিতে চায় মানে বিদেশি কোনো কোম্পানি থেকে, তবে সেটার মিনিমাম মানে কি টার্ম হচ্ছে কি 3 বছর হতেই হবে, ম্যাক্সিমাম তো 5-7 বছর 10 বছর হতেও পারে, বলা যায় না। সেটা যে যত বছরের জন্য নেবে, ওরা তো পয়সা ধার দেওয়ার জন্যই বসে আছে যে হ্যাঁ আমার কিছু পয়সাটা নিই তাহলে আমি কিছু পয়সা কামাবো। তো গেল এটা হচ্ছে গিয়ে। আচ্ছা কি 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 রকমভাবে হচ্ছে লোন দিতে মানে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস হতে পারে, সেটা হচ্ছে লোনের মাধ্যমে হতে পারে, বন্ডের মাধ্যমে হতে পারে, ডিবেঞ্চার হতে পারে। এই ডিবেঞ্চার কথাটাও আমি ভালো করে এক্সপ্লেইন করব ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে নয়। আপাতত বোঝো না বোঝো ইট ডাজেন্ট ম্যাটার, বাস মোটামুটি একটা আইডিয়া হলেই হলো। তো আমরা দুটো টার্ম পড়ি, লোন যেটা আমরা বুঝতেই পারছি সুপরিচিত আমরা। আচ্ছা আরেকটা হচ্ছে কি আমাদের বন্ড, যেমন একটা কথা বললাম। আচ্ছা বন্ডটা কি, যে ধরো তুমি হচ্ছে কি তোমার জমিটাকে তুমি একটা ফাইন্যান্স কোম্পানিকে বা কোনো তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী কারোর কাছে জমিটার দলিলটা তুমি দিয়ে দিলে, 20 টাকার একটা স্ট্যাম্প পেপারে সাইন করলে তুমি, যে আমি তোমাকে জমিটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আগে 50,000 1,000 1 লাখ টাকা বা 2 লাখ টাকা 3 লাখ টাকা যাই হোক না কেন তুমি আমাকে টাকাটা দাও। তো হচ্ছে কি যে এটা এক ধরনের বন্ড ভাবা যেতে পারে, সাধারণত এটাকে বন্ড হিসেবে মানে কি হ্যাঁ ভাবা যায়, খারাপ না। আবার যেমন আলুর বন্ড হয়, যেমন যে আচ্ছা আমি আমার সমস্ত আলু কোল্ড স্টোরেজে রাখলাম, তো সেখানে দেখা গেল 1 লাখ টাকার আলু আছে, সেই মালিক কোল্ড স্টোরেজের মালিক বা হচ্ছে কোনো ব্যবসায়ী হতে পারে, সে তোমাকে হচ্ছে কি 1 লাখ টাকার একটা স্লিপ দিয়ে দিল, কাগজ দিয়ে দিল, সেই কাগজটা তুমি যেখানেই যাও না কেন তুমি চাইলে অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারো, কিন্তু আলুটা তুমি পাবে না, সেই কাগজটা ভাঙিয়ে সে পয়সা পাবে। তো এটাও এক ধরনের বন্ড হতে পারে। তো এই সেক্ষেত্রে ফাইন্যান্স মানে বিদেশি কোম্পানির সাথে তো আর তুমি আলুর ব্যবসা করবে না, তো সেখানে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর তাদের কোনো হচ্ছে কি যে জমি জায়গা হতে পারে বা কোনো কোম্পানির কোনো শেয়ার হোক না কেন, যাই হোক না কেন, সেটা বিক্রি করে দিয়ে হচ্ছে পয়সা নিতে পারে বা হচ্ছে বন্ধক রেখে পয়সা নিতে পারে। হ্যাঁ বিক্রি বলবো না, সরি, মানে বন্ধক দিয়ে পয়সাটা ধার নিতে পারে। তো এটা গেল হচ্ছে তোমার বন্ড। আচ্ছা এবার আসা যাক হচ্ছে কি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স। এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সকে কয়েকদিন আগেই শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো পয়সার ব্যাপারে। এদের কাছে পয়সা মানে কি যে খুবই খারাপ ইকোনমি চলার জন্য, মানে কি বলে খুব খারাপ, মানে কি যে সরকারি মানে কি যে হজবরল অবস্থা হয়ে গেছিলো। তো এরা মানে এই এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স কি বিদেশি কোনো দেশ বা কোম্পানি বা প্রাইভেট কোম্পানি যাই হোক না কেন, তারা কি বলে খুব কম সুদে অনেক লম্বা টার্মে ধার দিয়ে দিচ্ছে, ধার দিয়ে দিল। যে দেখা গেল হচ্ছে কি আমি 100 টাকা দিলাম, মানে কি যে 1% সুদ হিসেবে 10 বছর ধরে তুমি আমাকে পয়সাটা দাও, মানে কথার কথা একটা, সেটা তো আর 100-200 টাকা নয়। তো এটা এক ধরনের হচ্ছে কি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স হতে পারে, তবে এটা মনে রাখার বিষয় কি এটা লং টার্ম জুড়ে হয়। আচ্ছা এবার রইল হচ্ছে ট্রেড ক্রেডিট। আচ্ছা ট্রেড ক্রেডিটটা কি, যে তুমি মানে এটা সাধারণত ইম্পোর্টের ক্ষেত্রে ইউজ হয় ট্রেড ক্রেডিট।
মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট, বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, সেখানে ইম্পোর্ট হোক, কোনো একটা দেশ ইম্পোর্ট করবে, কেউ এক্সপোর্ট করবে। তুমি 1,000 টাকার ফল দিয়ে দাও, মানে কি যে ফলের ব্যবসা করছো, তো ফল তো তুমি ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করো, সৌদি আরব দেখা গেল সেই ফল নিল, বা হচ্ছে দুবাই সেই ফল নিল, ইম্পোর্ট করলো। আচ্ছা, দেখা গেল যে দুবাইয়ের মার্কেটে হচ্ছে কি ফলের খুব মানে চাহিদা আছে। তো বাইরের ব্যাংকরা জানে, ওরা খবর নেয় সবসময় কোন দেশে কোন জিনিসটার দরকার, কোন বেশি চাহিদা অনেক বেশি আছে, তাহলে সেই ব্যবসা ভালো চলবে বেশি। তো দুবাইয়ের কোনো একটা লোক সেই পয়সাটা মানে কি যে ওর কাছে দেখা গেলো ক্যাশ আছে 100 টাকার, মাল পাঠাইছে তোমার হচ্ছে কি যে 1,000 টাকার মাল পাঠাচ্ছে ইন্ডিয়া থেকে, তাহলে এবার 900 টাকা ওর লাগে, কিন্তু দেখলো যে মানে কি যে দুবাইয়ের মার্কেটে ভালো রমরমা ব্যবসা হচ্ছে, তখন কি করে যে কোনো একটা এক্সটার্নাল বিদেশি ব্যাংক হলো যে তারা পয়সা খাটাচ্ছে। কোন ক্ষেত্রে? সেটা ইম্পোর্টের ক্ষেত্রে, যে আমি বাকি 900 টাকা দিচ্ছি, লাভ যদি তুমি 20 টাকা করো পার 100 টাকাতে, তো আমাকে বাবা আর 10 টাকাটা আমাকে ফেরত দিও। তো এটা হচ্ছে কি ট্রেড ক্রেডিট। এটা এক্সপোর্টের ক্ষেত্রে হয় না, এটা ইম্পোর্টের ক্ষেত্রে হয়, কারণ এক্সপোর্ট তো মানে প্রোডাক্ট পাঠাবে, সেখানে পয়সার কী ব্যাপার আছে। সে চাইলে নিজের দেশের ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে, কিছু পরিমাণ লোন নিয়ে নিজের ক্যাশ খাটানোর পর কিছুটা অংশ কিনলো বা মানে কি ম্যানুফ্যাকচার করলো, সেটাকে আবার হচ্ছে কি বিদেশে মানে কি পাঠিয়ে দিল। কিন্তু ট্রেড ক্রেডিটটা তারই দরকার পড়ে যে ইম্পোর্ট করে, যার দেখা গেল মানে কি চাহিদা আছে 1,000 টাকার, মানে কি যে মাল পাঠাচ্ছে 500 বা 1,000 টাকারই পাঠাতে ইচ্ছুক, বা ও চাইলে পাঠাতে পারবে, ওর কাছে ক্ষমতা আছে, আমার নেওয়ার ক্ষমতা আছে 100 টাকার, তাহলে আমাকে বাকি টাকাটা তো জোগাড় করতে হবে। সে চাইলে হচ্ছে মানে কি যে বাইরের কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে নিয়ে নিল, ফাইন্যান্সিয়াল কোম্পানির কাছ থেকে নিয়ে নিল সেই পয়সাটা। এটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে কি ট্রেড ক্রেডিট। তো আমরা এই ক্লাসে 3টা জিনিস শিখলাম। একটা লোনের হচ্ছে 3টা জিনিস, একটা হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস, একটা হচ্ছে কি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, আর একটা হচ্ছে কি ট্রেড ক্রেডিট। আচ্ছা, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস হচ্ছে কারা নেয়? প্রাইভেট কোম্পানি অথবা গভর্নমেন্ট বিদেশের কাছ থেকে কোনো সময় লোন নিল, মানে পয়সা ধার নিল, বা বন্ডের থ্রুতে পয়সা নিল, সেটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস। আচ্ছা, এবার আসি আমরা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স কি জিনিস, যে খুব কম সুদে কোনো একটা দেশ যখন হচ্ছে কি যে লোন পায় কোনো একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি অথবা অন্য কোনো দেশের কাছ থেকে, সেটা লং টার্মের জন্য, অনেক বছর সময়ের জন্য, এবং মানে কি যে খুব কম সুদে, তখন এটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স। আর হচ্ছে কি বাকি রইল ট্রেড ক্রেডিট। কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল কোম্পানি যদি বা সে ব্যাংক হোক না কেন, বা কোনো দেশ হোক না, মানে যাই গভর্নমেন্ট হোক না কেন, যে ইম্পোর্টের সময় পয়সা খাটাচ্ছে সেখানে, তখন এটা হবে হচ্ছে কি যে ট্রেড ক্রেডিট। আশা করব যে এই ভিডিওটা ভালো লাগলো, বা হচ্ছে কি ইনফরমেটিভ লাগতে পারে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তো যদি খুবই ইনফরমেটিভ লাগে, তো অবশ্যই তোমরা শেয়ার করতে পারো তোমাদের ভাই বোনকে অথবা বন্ধুবান্ধবীকে, যারা কিনা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পিসিএস এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের দুনিয়াতে আছে, তাদের উপকার হতে পারে। আর হচ্ছে কি যদি ভুল ত্রুটি হয় কিছু, তো অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে যদি কোয়ালিটি ভিডিও বলে মনে হয়, তবেই লাইক দিতে পারো। আমি লাইক চাচ্ছি না, দরকারও নেই, আমার ক্যারিয়ার সেট হয়ে গেছে। বাই, থ্যাংকস।